वेलकम टू माय यूट्यूब चैनल द वे पैस एडुकेशन। सो फ्रेंड्स देखो टार्गेट डब्ल्यूबी प्राइमारी टेट যে 2022 ইন্টারভিউ ক্যামেরায় টার্গেট করে যে ক্লাসগুলো করছি, তো আজ এটা হচ্ছে পার্ট 4 এবং এটা একটা অন্য টপিক। অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা পশ্চিমবঙ্গে যে ভূগোল, সে ভূগোল নিয়ে তথ্যগুলো সম্পূর্ণভাবে যদি দেওয়া হয় তাহলে কেমন হয়। কারণ এখান থেকে যেহেতু ইভিএস পার্ট বা ইন্টারভিউর যে ভাইভাতে, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো যদি তুমি 2022 টেট ইন্টারভিউ ক্র্যাক করতে চাও তো অবশ্যই তাহলে ভিডিওটি দেখো এবং দ্য ওয়েব অ্যাস এডুকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে এই ধরনের ভিডিওগুলো তোমরা পাও। তো এর আগে আমি 13টা ক্লাস তোমাদের আপলোড করেছি, এটা হচ্ছে 14 নম্বর ক্লাস। তো এর আগে যদি ক্লাসগুলো কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে ডাব্লিউবি টেট ইন্টারভিউ বলে যে প্লেলিস্ট, সেখানে গেলেই পেয়ে যাবে, অথবা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এবং এর যদি পিডিএফগুলো তোমাদের পেতে হয় তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হয়ে যাবে, সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেখো আজকে পশ্চিমবঙ্গ ভূগোলের নিয়ে যে সম্পূর্ণ তথ্য, তার হচ্ছে পার্ট 1। পুরো পশ্চিমবঙ্গের ভূগোলটা করাতে গেলে কিন্তু একটা অনেক বড় ম্যারাথন ক্লাস হয়ে যাবে এবং তোমাদেরও কিন্তু পড়তে বা বুঝতে কিন্তু অনেকটা হেজিটেড ফিল হবে। তাই আমি ছোট ছোট পার্টে তোমাদের দুটো পার্টে আশা করছি শেষ করে দেবো। তো আজ হচ্ছে এটা প্রথম পার্ট। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না, এবং সাবস্ক্রাইব চ্যানেলটি অবশ্যই করবে দ্য ওয়েব অ্যাস এডুকেশন। ওকে, তো চলো শুরু করা যাক। এক এক করে ক্লাস অনেকগুলো হবে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট কিছু এমনি রয়েছে। তো সব কিছুই কিন্তু আমি একটা পিডিএফ আকারে দিয়েছি, এবং এই সমস্ত পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার যুক্ত হয়ে যাবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, একটু পিডিএফটা আমার লিখতে অসুবিধা হয়েছে, তাই আমি এটা স্ক্যান করেছি আর কি। তো দেখো কি হচ্ছে যে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে যে তথ্য। তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রথমে বলতে পারে যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত। এটা কিন্তু 2011 সালের জনগণনা অনুসারে, যেখানে জনসংখ্যা 9,10,00,000, এটা একটা পড়ে। এটি ভারতের কি চতুর্থ সর্বাধিক জনবহুল রাজ্য। ইম্পর্টেন্ট কিন্তু 5 নম্বরের জন্য অনেক কিছু ভাস্টভাবে পড়তে হবে, যেহেতু তুমি একটা টিচার হবে এবং ইন্টারভিউ দিতে যাবে, সেখানে তোমাকে সমস্ত বিষয়ে কিন্তু একটা ডিপ্লোমার মতন তোমাকে নলেজ রাখতে হবে। তো অবশ্যই পশ্চিমবঙ্গের ভূগোল একটা ইম্পর্টেন্ট, যেহেতু ইভিএস পার্টটার থেকেও এটা প্রশ্ন আসে, তাই আমি এটা করাচ্ছি। ওকে, নেক্সট দেখো কী বলেছে, পশ্চিমবঙ্গের আয়তন 34,267 মাইল বা 55,147 কিমি, এটা মনে রাখবে। দেশের 14তম স্থানের আয়তনের দিক থেকে বলছে, এটা হচ্ছে কি আয়তনের দিক থেকে দেশের 14তম রাজ্য, যা ভারতের মোট আয়তনের কত 2.7%, এটা কিন্তু পড়ে। কর্কটক্রান্তি রেখা দেখো, আমি এর আগের দিনে দিয়েছিলাম যে 4টি রাজ্য। দেখো ওটা যেটা কোশ্চেনটা আমি আপডেট করিনি, যেহেতু বর্ধমানটা দুটো ভাগে ভাগ হয়েছে, সেই হিসাবে বর্তমানে কিন্তু কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5 যেটা উত্তর, সেটা 5টা জেলার মধ্য দিয়ে কিন্তু যাবে, এবং জেলার কোন কোন জায়গার মধ্য দিয়ে সেটাও কিন্তু আমি তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছি, যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে, যার মধ্যে পুরুলিয়া জেলার আদ্রা আর জয়পুর, বাঁকুড়া জেলার রয়েছে বড়জোড়া ও গঙ্গাজল ঘাটি, পশ্চিম বর্ধমান রয়েছে দুর্গাপুর, পূর্ব বর্ধমানে রয়েছে গুসকরা এবং আউসগ্রাম, এবং নদিয়ার রয়েছে কৃষ্ণনগর। তো এই 5টি জেলা এখান থেকে কিন্তু প্রশ্ন করেছে, তাই এটা আমি তোমাদের হোয়াইটনার দিয়ে হলুদ করে দিয়েছি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের 3টি রাষ্ট্র সীমানা রয়েছে, অর্থাৎ 3টি দেশ দ্বারা সীমাবদ্ধ আছে এটা, বা 3টি দেশের সাথে এর যোগাযোগ বা সীমাবদ্ধতা রয়েছে, যেটা হচ্ছে কি নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এবং 5টি রাজ্যের সাথে এর যোগাযোগ আছে বা সীমাবদ্ধ রয়েছে, সেটা হচ্ছে কি সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম। তো বুঝতে পারলে প্রথম পেজটাতে কতটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্নগুলো আসে। নেক্সট দেখো 2 নম্বর পেজ, সেটাতে রয়েছে কি না, এখানে রয়েছে দেখো বলছে কি না, যার মধ্যে দেশ হিসেবে বাংলাদেশের সাথে এবং রাজ্য হিসেবে ঝাড়খণ্ডের সাথে কিন্তু সর্বাধিক সীমানা জুড়ে রয়েছে পশ্চিমবঙ্গ, এটাও কিন্তু প্রশ্ন আসে। রাজ্যের উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। একদম ডিটেলস তোমরা ভিডিওটা দেখো, অনেকেই কিন্তু বুঝতে পারবে, এবং শুধুমাত্র যে টেটের জন্যই নয়, এটা যে কোনো আপকামিং যে কোনো ওয়ান ডে এক্সাম কম্পিটিটিভের সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজে আসবে। পশ্চিমবঙ্গই ভারতের একমাত্র রাজ্য যার উত্তরে হিমালয় এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। প্রশ্ন পড়তে পারে যে আচ্ছা বলো তো, পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে কোন সাগর রয়েছে, না সেটা হচ্ছে বঙ্গোপসাগর। বর্তমানে পশ্চিমবঙ্গে 5টি বিভাগ, এই 5টি বিভাগ থেকে কিন্তু প্রশ্ন আসে, ভিভিআইটা করে রাখো। সেটা হচ্ছে কি বর্ধমান বিভাগ, মালদহ বিভাগ বা মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ,
প্রেসিডেন্সি বিভাগ অর্থাৎ যেটা কলকাতা পড়েছে যার মধ্যে, এবং মেদিনীপুর বিভাগ। এবং জেলা রয়েছে কয়টি, এটাও কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে 23টি জেলা। এবং আরও 8টা কি 9টা জেলা আমি ঠিক আমার মনে পড়ছে না, নতুনভাবে কিন্তু ঘোষণা করার কথা বলা হয়েছে। দেখো 2017 সালে যারা বর্ধমান জেলা তাদের কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই ঘটেছে। বর্ধমান জেলাকে কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ব বর্ধমান, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এটা হচ্ছে কি না 2017 সালে কিন্তু বর্ধমান জেলা দুই ভাগে ভাগ হয়। নেক্সট বলছে এই সালে অর্থাৎ 2017 সালে কি বলছে, আরও 2টি জেলা ঘোষণা হয়, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলা যেটা পশ্চিম মেদিনীপুর ভেঙে হয়েছিল, এবং কালিম্পং জেলা যেটা দার্জিলিং ভেঙে তৈরি হয়েছিল। ওকে, নেক্সট দেখো এবারে উত্তরবঙ্গ সম্পর্কে কিছু, যে উত্তরবঙ্গের জেলা কোনগুলি, প্রশ্ন তো আসতেই পারে যে উত্তরবঙ্গে, আচ্ছা তুমি বলো তো উত্তরবঙ্গের 2টি জেলার নাম বা 3টি জেলার নাম বা কয়টি জেলা নাম বলো তো। তো দেখো উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ। গঙ্গার উত্তরে অবস্থিত এই জেলাগুলি একসঙ্গে উত্তরবঙ্গ নামেও পরিচিত। তো বুঝতে পারলে উত্তরবঙ্গের জেলা কোনগুলি। নেক্সট বলছে উত্তরবঙ্গ 3টি প্রধান ভৌগোলিক অঞ্চল বিভক্ত, যথা কী কী, দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং উত্তরবঙ্গ সমভূমি। যদি কারো বুঝতে অসুবিধা হয় পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে পিডিএফটা দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলে। এবার আসছে দক্ষিণবঙ্গ। দেখো দক্ষিণবঙ্গ নিয়ে আমার সমস্যা হয়েছিল সেদিন, যে আমি হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছিলো, যে পুরুলিয়া কিন্তু দক্ষিণবঙ্গের জেলা। তো কী কী রয়েছে দক্ষিণবঙ্গে, বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, পুরুলিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই অঞ্চলগুলি হচ্ছে কি না দক্ষিণবঙ্গের জেলা, বা এই জেলাগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের জেলা। দক্ষিণবঙ্গ 5টি প্রধান ভৌগোলিক অঞ্চলে কিন্তু বিভাজিত, খেয়াল রাখবে। যেমন ওদিকে কী বললাম উত্তরে তরাই অঞ্চল রয়েছে সেগুলো, সে তেমনি কি দক্ষিণবঙ্গে রয়েছে 5টি, কী কী, রাঢ় অঞ্চল, পশ্চিমের মালভূমি ও উচ্চভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল, সুন্দরবন ও গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। এই 5টি হয়েছে কি দক্ষিণবঙ্গের অঞ্চল, ভৌগোলিক অঞ্চলটা বিভাজিত। নেক্সট দেখো কী বলছে 1947 সালে, এটা প্রশ্ন এসছে যে আচ্ছা যখন ভারত স্বাধীন হয় তখন পশ্চিমবঙ্গে কয়টি জেলা ছিল, না তখন মনে রাখবে পশ্চিমবঙ্গে 14টি জেলা ছিল। 1986 সালে বা খ্রিস্টাব্দের 1 মার্চ অর্থাৎ 1 মার্চ পূর্বতন 24 পরগনা জেলাটিকে ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই ভাগে ভাগ হয়। বিবিআই এটা করে রাখো যে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা কবে ভাঙে, 2টি জেলা গঠিত হয়, সেটা হচ্ছে 1986 সালের 1 মার্চ। ওকে, নেক্সট দেখো তারপর কী রয়েছে, এই জেলাগুলো কিন্তু কখন কি ভেঙেছে এবং কোন কোন জেলা গঠিত হয়েছে নতুনভাবে সেটা কিন্তু মনে রাখবে। 1992 সাল, 1992 সালের 1 এপ্রিল বা 1 এপ্রিল পূর্বতন পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়েছে। আবার রিপিট করছি, 1992 সালের 1 এপ্রিল পূর্বতন পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ভেঙেছে কিন্তু পশ্চিম দিনাজপুর, কিন্তু তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। ওকে, তাহলে যদি পশ্চিম মেদিনীপুর জেলা দিনাজপুর জেলা কখন ছিল, না পশ্চিম দিনাজপুর জেলাটা ছিল স্বাধীনতার আগে, এবং স্বাধীনতার পর হয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। 2002 সাল, 2002 সালের 1 জানুয়ারি পূর্বতন মেদিনীপুর জেলা ভেঙে হয়েছে 2টি, একটা পূর্ব একটা পশ্চিম মেদিনীপুর। ওকে, নেক্সট 2014, এটা কিন্তু ভিভিআই করে রাখো যে 2014 সালের 25 জুন জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলা নামে একটি নতুন জেলা। বর্তমান যে কোচবিহার জেলা, অতীতে ছিল একটা কোচবিহার নামে একটি দেশীয় রাজ্য, এটা ভিভিআই করে রাখো, এটা ভিভিআই। 1949 খ্রিস্টাব্দের 20 আগস্ট এই রাজ্য সরকারিভাবে ভারতে এটি যোগ দেয়। ওকে, ভারতের সাথে কিন্তু এটা যোগ দেয়। নেক্সট তারপর কী বলছে যে 1949 খ্রিস্টাব্দে পূর্বতন ফরাসি উপনিবেশ চন্দননগর, এটা কিন্তু প্রশ্ন পড়েছে ডাব্লিউবিপিতেও, তো সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। একটি গণভোটের মাধ্যমে ভারতে যোগদানের পক্ষে মত প্রকাশ করে এবং 1952 খ্রিস্টাব্দে চন্দননগর ভারতভুক্ত হয় এবং 1954 খ্রিস্টাব্দের 2 অক্টোবর এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি অংশ হিসেবে পরিণত হয়। তাহলে প্রশ্ন পড়তে পারে যে এই যে চন্দননগর একটা বিখ্যাত জায়গা, তো এই চন্দননগর জায়গাটা পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে যুক্ত বা কোন জেলার অংশ এখন বর্তমানে, না হুগলি জেলার সাথে। ওকে, 1956 সাল রাজ্য পুনর্গঠন যখন আইন পাশ হয়, ভাষার ভিত্তিতে ভারতীয় রাজ্যগুলির সীমানা কিন্তু পুনর্নির্ধারিত হয় এবং এই আইন বলবৎ হলে বিহারের একটি অংশ পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে যুক্ত হয় এবং 1956 খ্রিস্টাব্দের 1 নভেম্বর অর্থাৎ 1 নভেম্বর বিহারের মালভূম জেলার
পুরুলিয়া মহকুমাটি একটি পূর্ণাঙ্গ জেলার আকারে পশ্চিমবঙ্গে যুক্ত হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে যে যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টে রয়েছে তাদের কিন্তু ইম্পর্টেন্ট, যে এই যে পুরুলিয়া জেলা আগে কিসের অন্তর্ভুক্ত ছিল না মালভূম, বিহারের একটি মালভূম জেলার অন্তর্ভুক্ত ছিল, যা 1956 সালের বা খ্রিস্টাব্দের 1 নভেম্বর বা 1 নভেম্বর একটি পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ জেলারূপে গণিত হয় বা পরিচিত হয়। নেক্সট রয়েছে দেখো, দক্ষিণ দিকের পাললিক সমভূমি বিখ্যাত হুগলি নদী ও তার উপনদীগুলি হচ্ছে ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ দ্বারা জলপূর্ণ। এটাও কিন্তু মনে রাখবে যে এই যে নদ নদীর মধ্যে যেটা হুগলি নদী, হুগলি আমাদের কি আমাদের প্রধান নদী, গঙ্গা বা হুগলি। তো পশ্চিমবঙ্গের যে হুগলি নদী, এই হুগলি নদী বলছে কি না হুগলি নদীর উপনদীগুলি কী কী না ময়ূরাক্ষী, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ। এই নদীর থেকে কিন্তু প্রশ্ন আসে, তো তোমরা এটা কিন্তু মনে রাখবে। যেমন পুরুলিয়ার মধ্যে দেখেছি কি কংসাবতী, ঠিক তো। নেক্সট বলছে উত্তরীয় হিমালয়ে অবস্থিত কি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলা খরস্রোতা নদী। কী কী রয়েছে খরস্রোতা নদী? যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, রঙ্গিত, এইগুলো হচ্ছে কি নদীগুলি জলপূর্ণ, কারণ এগুলো বরফ গলা জলে পুষ্ট। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে ত্রাসের নদী কোন নদীকে বলা হয়, কি কোন নদীকে না তিস্তা নদীকে ত্রাসের নদী বলা হয়। এটা কিন্তু প্রশ্ন এসেছে। নেক্সট, পশ্চিমবঙ্গে 295টি আসনযুক্ত একক কক্ষ বিশিষ্ট অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে। প্রশ্ন পড়তে পারে যে আচ্ছা পশ্চিমবঙ্গের এই যে আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট, না সেটা বলবে এক কক্ষ বিশিষ্ট। কোনটি রয়েছে তাহলে? বিধানসভা, বিধান পরিষদ হচ্ছে উচ্চ কক্ষ, কিন্তু বিধানসভা রয়েছে অর্থাৎ নিম্ন কক্ষ। ওকে, নেক্সট দেখো কী বলছে, রাজ্য থেকে 58 জন সদস্যকে ভারতীয় সংসদে পাঠানো হয়, 16 জন সদস্যকে রাজ্যসভায় অর্থাৎ উচ্চতর কক্ষে আমাদের পার্লামেন্টের, এবং 42 জন সদস্যকে লোকসভায় অর্থাৎ নিম্নতর কক্ষে অর্থাৎ লোকসভাতে পাঠানো হয়। এটা কিন্তু পরীক্ষাতেও প্রশ্ন এসেছে যে টোটাল মোট আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় সংসদে কতজনকে পাঠানো হয়, না সেটা মনে রাখবে 58 জন। তার মধ্যে 16 জনকে পাঠানো হয় রাজ্যসভাতে এবং 42 জনকে পাঠানো হয় লোকসভাতে। এটা কিন্তু মনে রাখবে। বা লোকসভার আসন সংখ্যা কত না 42টি, অর্থাৎ লোকসভাতে পাঠানো হয় পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করতে 42 জন। ওকে, নেক্সট দেখো এবারে এখান থেকে কিন্তু যেগুলো প্রশ্নগুলো আসে সেগুলো আমি এখানে দিচ্ছি। দেখো যেমন এটা তোমাদের করিয়েছি যে পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি মেছো বেড়াল বা ফিশিং ক্যাট, রাজ্য পাখি কি সাদা গোলার মাছরাঙা অর্থাৎ হোয়াইট থ্রট কিংফিশার, রাজ্য বৃক্ষ কি ছাতি বা ডেভিল ট্রি, রাজ্য ফুল কি শিউলি বা শেফালি। এটাও কিন্তু পড়তে পারে অর্থাৎ নাইট ফ্লাওয়ার জাসমিন। ওকে, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের আয়তন, পশ্চিমবঙ্গের আয়তনের সবচেয়ে বলছে পশ্চিমবঙ্গের আয়তনের সবচেয়ে বড় জেলা কি দক্ষিণ 24 পরগনা। এটা কিন্তু পড়েছে। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ও জনঘনত্ব সর্বাধিক উত্তর 24 পরগনা। মনে রাখবে যদি উত্তর দিক হয় তাহলে কী হবে, মনে রাখবে যে উপর দিকে সবসময় জনসংখ্যা বেশি থাকে, তাহলে জনঘনত্ব বেশি, এভাবে মনে রাখবে। এবং আয়তন যদি বলে দক্ষিণ নিচ দিকে কি অনেক বড়, আয়তনটা অনেক বড়, তাহলে আয়তনে বড় হচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং জনসংখ্যাতে এবং জনঘনত্বে সর্বাধিক হচ্ছে উত্তর 24 পরগনা। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট তারপর দেখো কী রয়েছে, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর, কলকাতা কিন্তু দ্বিতীয়। এটা করে রাখো হলো। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায়, উত্তর দিনাজপুর। এটাও কিন্তু মনে রাখবে। এগুলো সবই কিন্তু ফ্যাক্ট বেসড কোশ্চেন আমি তোমাদের অনলাইনে হিসেবে রেখেছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে পুরো সারাংশটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো। একটা ম্যারাথন ক্লাসে কিন্তু এটা হবে, আশা করছি 1 ঘন্টা লাগবে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 2011 সাল অনুসারে 77.08%। প্রতি 1000 জন পুরুষের মহিলা সংখ্যা 950। এটা কিন্তু মনে রাখবে যে সেক্স রেশিও বা পশ্চিমবঙ্গে প্রতি 1000 জন পুরুষের মহিলার সংখ্যা কত না হচ্ছে 950। নেক্সট 0 থেকে 6 বছর যে লিঙ্গানুপাত সে প্রতি 1000 শিশুপুত্রের তুলনায় কন্যা শিশুর সংখ্যা হচ্ছে 956 জন। রাজ্যের জনসংখ্যা কত দেখো 9,12,76,115 জন। তাহলে কত বলবে পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 সালে, না প্রায় তুমি বলতে পারো 9 কোটি বা 9,12,76,115 জন। ওকে, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্বে এখানে প্রতি বর্গ কিমিতে 1028 জন। এটা ভারতের দিক থেকে যদি বলে পশ্চিমবঙ্গের রাজ্য হচ্ছে দ্বিতীয়তম, প্রথম হচ্ছে কিন্তু বিহার রয়েছে 1029 জন বা কোথাও 31 জন থাকে, এবং পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1028 জন, অর্থাৎ ভারতের বিভিন্ন যে রাজ্যগুলো তার মধ্যে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। নেক্সট এবারে দেখো অবস্থান সমূহ, এটাও কিন্তু জানা দরকার কিছুটা, যে অবস্থান কি না পশ্চিমবঙ্গ দক্ষিণে 21 ডিগ্রি 30 মিনিট উত্তর থেকে উত্তরে 27 ডিগ্রি 30 মিনিট উত্তর পর্যন্ত,
এবং পশ্চিমে, অর্থাৎ যদি পশ্চিমবঙ্গের ম্যাপটা আমি এইভাবে তৈরি করি, কিছু একটা আমার একটা ইয়ে তৈরি করছি, তো এখানে কি উপর দিকটা কি 21 ডিগ্রি 30 মিনিট, উত্তর থেকে নিচ দিকে 27 ডিগ্রি হচ্ছে 30 মিনিট, এবং উত্তর পর্যন্ত পশ্চিমে রয়েছে কত, পশ্চিম দিকে রয়েছে কত, পশ্চিম দিকে রয়েছে 85 ডিগ্রি 30 মিনিট, এবং পূর্ব দিকে কত, পূর্ব দিকে 89 ডিগ্রি 45 মিনিট। কী জন্য আমি ম্যাপটা দিলাম, যে ভারতের যদি তোমাদের ম্যাপ দেয় আর কি, যে তুমি ম্যাপটা আঁকো, তো ম্যাপটা ধরো এইভাবে 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 যদি আঁকো তুমি ম্যাপটা, আমি ঠিক এখানে আঁকতে পারছি না, তো এভাবে যদি ম্যাপটা তুমি আঁকো, তো এখানে তুমি দেখতে পাবে কি না, এই দিকটা বলা হয় কি, এই দিকটা বলে নর্থ অর্থাৎ উত্তর দিক, এই দিকটা বলা হয় সাউথ অর্থাৎ দক্ষিণ দিক, এই দিকটা বলা হয় কি, এটা পশ্চিম অর্থাৎ কি ওয়েস্ট, এইটা বললে হচ্ছে ইস্ট। এটা কিন্তু তোমাকে দিকগুলো দেখাতে বলতে পারে যে কোন দিকে, কোন দিকটা কোন ম্যাপের হিসাবে কোন দিকটা কোন দিকে রয়েছে, উত্তর দিক কোনটা, দক্ষিণ দিক কোনটা, পশ্চিম দিক কোনটা, পূর্ব দিক কোনটা, এগুলো কিন্তু তোমার দরকার। যেহেতু তুমি একজন প্রাইমারি শিক্ষক বা শিক্ষিকা হবে, সেখানে কিন্তু তোমার ম্যাপ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। এমন নয় যারা জিওগ্রাফি অনার্স তাদের ক্ষেত্রে তো বটেই, বাকিদের ক্ষেত্রেও কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে। ওকে, নেক্সট দেখো কী বলছে তারপরে, যে পশ্চিমবঙ্গ যে সীমানা সেটা উত্তর দক্ষিণে প্রায় কত রয়েছে, যে এই যে উত্তর দক্ষিণ অর্থাৎ এটার যে দৈর্ঘ্যটা সেটা রয়েছে কত না প্রায় 623 কিমি, এবং এই যে পূর্ব পশ্চিম এটার দৈর্ঘ্য রয়েছে কত 320 কিমি। এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ টার্মস, সেটা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে চিকেন নেক্স। চিকেন নেক্সটা কী জিনিস না, এই রাজ্যের সংকীর্ণতম অঞ্চল হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া, এই চোপড়া নামক জায়গা। তাহলে এই যে অঞ্চলটি মাত্র 9 কিমি প্রশস্ত, অর্থাৎ প্রশস্তটা মাত্র 9 কিমি। পশ্চিমবঙ্গের এই অঞ্চল থেকে শিলিগুড়ি পর্যন্ত মানচিত্রের আকৃতি অনেকটা চিকেন নেক্সের মতো, ইয়া শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। তাহলে যদি বলে শিলিগুড়ি করিডোর, প্রথমে যদি বলি কোথায় পড়ে, না এটা বলবে যে উত্তর দিনাজপুর জেলার যে চোপড়া নামক জায়গা, যেটা চিকেন নেক্স নামে পরিচিত। তো এই শিলিগুড়ি পর্যন্ত যে মানচিত্র রয়েছে, সে মানচিত্রের আকৃতি অনেকটা চিকেন নেক্সের মতো, এটাকে বলা হয় কি শিলিগুড়ি করিডোর। ওকে, নেক্সট পশ্চিমবঙ্গের সীমানা থাকা রাজ্যগুলি আরেকবার বলে দিচ্ছি, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, সিকিম রয়েছে, আসাম, তার মধ্যে ঝাড়খণ্ডের সাথে সর্বাধিক রয়েছে। ওকে, এবারে যদি তোমাকে চিহ্নিত করতে বলে যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সীমানা, তো কোনটা কোন দিকে রয়েছে, তো বলবে দক্ষিণ দিকে রয়েছে উড়িষ্যা, দক্ষিণ পশ্চিম। দেখো আমি এটা এইভাবে তোমাদের আঁকছি, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে কি, এটা বলবে তুমি নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে কি সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার সাউথ ইস্ট, এটা হচ্ছে তোমার নর্থ ইস্ট। ওকে, তো যদি বলে দক্ষিণ দিকটা, তো একদম পুরো দক্ষিণ দিকটাতে কী আছে উড়িষ্যা। দক্ষিণ পশ্চিম কোন দিকটা হবে বলতো, দক্ষিণ পশ্চিম এদিকটাতে কী আছে পশ্চিমবঙ্গের, দক্ষিণ পশ্চিমে আছে ঝাড়খণ্ড, যার সর্বাধিক সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে 500 কিমি প্রায়। আচ্ছা পশ্চিম দিকটা মানে পুরো দিকটা, এটাতে রয়েছে বিহার। আচ্ছা উত্তরে সিকিম, অর্থাৎ একদম উপর দিকে কি সিকিম, সর্বনিম্ন সীমানা রয়েছে মাত্র 60 কিমি, এবং উত্তর পূর্ব মানে এই দিকটা রয়েছে আসাম। ওকে, তারপরে আমি তোমাদের বলছি দক্ষিণ দিকে রয়েছে উড়িষ্যা, দক্ষিণ পশ্চিমে ঝাড়খণ্ড, যার সর্বাধিক সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে 500 কিমি, পশ্চিমে রয়েছে বিহার, উত্তর পশ্চিমে রয়েছে সিকিম, যার সর্বনিম্ন সীমানা রয়েছে 60 কিমি মাত্র, এবং উত্তরে রয়েছে উত্তর পূর্বে রয়েছে আসাম। তো এই হচ্ছে তোমাদের সীমানা নিয়ে তথ্য। এবার নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গের সীমানার সাথে থাকাকালীন যে দেশগুলি, পূর্ব দিকে রয়েছে কি বাংলাদেশ, আবার সে কি পূর্ব দিকে বাংলাদেশ, যার সর্বাধিক সীমানা রয়েছে পশ্চিমবঙ্গের সাথে 2217 কিমি, উত্তর পশ্চিমে রয়েছে নেপাল, যার সর্বনিম্ন সীমানা রয়েছে মাত্র 90 কিমি, এবং উত্তরে রয়েছে ভুটান। আরেকবার রিপিট করছি, পূর্ব দিকে বাংলাদেশ সর্বাধিক সীমানা, উত্তর পশ্চিমে নেপাল সর্বনিম্ন সীমানা, এবং পুরো উত্তরে রয়েছে ভুটান। ওকে, এর পশ্চিমবঙ্গের আয়তন সম্পর্কে তো বললাম যে 14তম রাজ্য হিসেবে গণিত হয় আয়তনের দিক থেকে। ভারতের যে মোট রাজ্য রয়েছে 29টি রাজ্যের মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গে 23টি জেলা। পশ্চিমবঙ্গের আয়তন রয়েছে 88,752 বর্গ কিমি, যা ভারতের মোট আয়তনের 2.7তম স্থান অধিকার করে রয়েছে। ওকে, নেক্সট এবার দেখো পশ্চিমবঙ্গের যে বিভিন্ন জেলার যে সদর শহর। ওকে, যেমন জলপাইগুড়ির সদর শহর কি
না জলপাইগুড়ি, দার্জিলিংয়ে হবে আর কি। কোচবিহার সদস্যর, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এটা কিন্তু পড়ে, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট, মালদার সদস্যর ইংলিশ বাজার, মুর্শিদাবাদের সদস্যর বহরমপুর। অর্থাৎ যে সমস্ত জেলাগুলো যে সমস্ত ক্যান্ডিডেটের রয়েছে তারা কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবে। বীরভূমে রয়েছে সিউড়ি, পূর্ব বর্ধমানের সদস্য রয়েছে বর্ধমান, নদিয়ার রয়েছে কি কৃষ্ণনগর। ওকে, নেক্সট তারপর কী রয়েছে দেখো, উত্তর চব্বিশ পরগনা রয়েছে বারাসত, হুগলির রয়েছে সদস্যর চুঁচুড়া, বাঁকুড়ার সদস্যর বাঁকুড়া, পুরুলিয়ার সদস্যর পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের সদস্যর তমলুক, পশ্চিম মেদিনীপুরের সদস্য মেদিনীপুর, এই তমলুকটা কিন্তু মনে রাখবে। হাওড়ার সদস্যর কি হাওড়া। ওকে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আর কি নেক্সট রয়েছে দেখো, নেক্সট রয়েছে যেমন কলকাতার সদস্যর কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার সদস্য রয়েছে আলিপুর, যেটা বারুইপুর বলা হয় এখন, আলিপুরদুয়ারে রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম, এটা আত্মপ্রকাশ হয় কত 4 এপ্রিল, পশ্চিম বর্ধমানে রয়েছে আসানসোল, এটা নবীনতম জেলা, আত্মপ্রকাশ হয় 7 এপ্রিল 2017 সালে। এবারে দেখো এই প্রশাসনিক বিভাগ, অর্থাৎ মোট কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে সেটা আমরা জানবো, এবং প্রত্যেকটি প্রশাসনিক বিভাগের সদর দপ্তর কোথায় এবং সেই প্রশাসনিক বিভাগের আন্ডারে কতগুলো জেলা রয়েছে। ওকে, তো প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগ। এই প্রেসিডেন্সি বিভাগের সদস্য হচ্ছে কলকাতা। আর কোন কোন জেলা নিয়ে প্রেসিডেন্সি বিভাগ গঠিত মনে রাখবে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া এবং কলকাতা। ওকে, তাহলে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, নদিয়া, কলকাতা, এগুলো হচ্ছে কি প্রেসিডেন্সি বিভাগ এর আয়ত্তে থাকা বা তার মধ্যে থাকা জেলাগুলো। নেক্সট রয়েছে তারপর দেখো বর্ধমান বিভাগের মধ্যে কি রয়েছে, বর্ধমান বিভাগের সদর শহর কোথায়, এটা হচ্ছে চুঁচুড়া বা বর্তমানে। এর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, পশ্চিম বর্ধমান। আই হোপ বুঝতে পারলে এটা। এবার হচ্ছে মেদিনীপুর বিভাগের সদস্য কোথায় না মেদিনীপুরেই। এর হচ্ছে পূর্ব মেদিনীপুর পড়ছে, পশ্চিম মেদিনীপুর পড়ছে, বাঁকুড়া পড়ছে, পুরুলিয়া পড়ছে, ঝাড়গ্রাম। তো বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে প্রশাসনিক বিভাগ এবং তার সদর শহর বা সদর দপ্তর কোথায় এবং সেই বিভাগের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট মালদা বিভাগের সদস্য মালদা, এর মধ্যে পড়ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে কি জলপাইগুড়ি এর সদস্যর, এর মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, আর কি রয়েছে আরেকটা রয়েছে সেটা হচ্ছে কালিম্পং। তো এই হচ্ছে তোমাদের প্রশাসনিক বিভাগগুলো, বিভিন্ন জেলার বিভিন্ন প্রশাসনিক বিভাগের যে বিভিন্ন জেলা এবং তাদের সদর দপ্তর বা সদর শহর। ওকে, নেক্সট দেখো আর একটু কিছু তথ্য রয়েছে যে পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের দেখো উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে কত না 157 কিমি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দিকটা সমুদ্রের উপকূলবর্তী এলাকা সেই দৈর্ঘ্যটা বলতে চাইছে। তো পশ্চিমবঙ্গের 3টি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এগুলো 3টি কি বঙ্গোপসাগরের সাথে যুক্ত একটি উপকূলবর্তী জেলা। ওকে, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় না 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল এবং এটা কি পশ্চিমবঙ্গের এখন রাজধানী হয়েছে কলকাতা। ওকে, নেক্সট দেখো এখানে ভূপ্রকৃতি থেকে সেরকম কিন্তু প্রশ্ন আসেনি, তো অবশ্যই এটা কিন্তু মনে রাখবে যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে কেমনভাবে ভাগ করা হয়েছে, তার মধ্যে তরাই, ডুয়ার্স এগুলো সম্বন্ধে জানা দরকার। তো দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি অঞ্চলকে ভাগ করা হয়েছে যথা কি উত্তরে পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, গঙ্গার বদ্বীপ সমভূমি অঞ্চল, এই 3টি ভাগে কিন্তু ভাগ করা হয়। তো দেখো এবারে এক এক করে আলোচনা করব। দেখো কি বলছে না শিলিগুড়ি মহকুমা বাদে দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুর জেলার কিছু অংশ এই পার্বত্য অঞ্চলে কিন্তু অন্তর্গত। প্রথমটা যেটা পার্বত্য অঞ্চল, তিস্তা নদী এই পার্বত্য অঞ্চলকে পূর্ব পশ্চিমে দুভাগে ভাগ করেছে। এগুলো শুধু একটু তথ্যগুলো জেনে রাখো, কারণ তুমি এটাতে একদম পুরো ডিপ্লোমা করবে না যে শুধু জিওগ্রাফি তোমাকে প্রশ্ন করবে, আরও বিভিন্ন বিষয় রয়েছে। তো আমি এটা এই জন্যই করলাম যে অনেকের রিকোয়েস্ট ছিল যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তাই এগুলো দিলাম আর কি। এবং 2017 যারা টেট ইন্টারভিউ দিয়ে চাকরি করছে তাদেরকে কিন্তু জিওগ্রাফি থেকে বিশেষ করে প্রশ্ন কিন্তু করিয়েছি 2-1টা করে, না করার কোনো জায়গাই নেই ওখানে। নেক্সট দেখো তিস্তা নদীর পশ্চিম দিকে কি দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ অংশ অবস্থিত। এখানকার প্রধান দুটি পর্বতশ্রেণী কি সিঙ্গালিলা এবং দার্জিলিং শৈলশিরা। এই সিঙ্গালিলাতে কী রয়েছে দেখো সব বুঝতে পারবে যে সিঙ্গালিলা পর্বতশ্রেণী সিকিমকে দার্জিলিং থেকে পৃথক করেছে। সিঙ্গালিলা পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, এটা পশ্চিমবঙ্গের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু মনে রাখবে, যার উচ্চতা কত 3630। এছাড়া রয়েছে ফালুট 3595। এছাড়া কি রয়েছে
এছাড়া রয়েছে কি সবরগ্রাম 3543, টাংলু 3036 প্রভৃতি। সান্দাকফু কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এটা কিন্তু তোমরা মনে রাখবে, এবং উচ্চতাটা মনে রাখবে 3630 মিটার। এবারে নেক্সট আসছে কি না, এই যে দার্জিলিং পর্বতশ্রেণী তরাই অঞ্চল থেকে খাড়াভাবে উঠে গেছে, দরকার নেই। ভারতের উচ্চতম রেল স্টেশন, এটা কিন্তু মনে রাখবে, ভারতের উচ্চতম রেল স্টেশন কি ঘুম, এটি কোথায় অবস্থিত, এই দার্জিলিংয়ে অবস্থিত, মনে রাখবে। দার্জিলিং পর্বতশ্রেণীর প্রধান শৃঙ্গ হচ্ছে টাইগার হিল, এটাও কিন্তু মনে রাখবে যারা দার্জিলিং দিক থেকে রয়েছে। নেক্সট বলছে তিস্তা নদীর পূর্ব দিকের ভূমিভাগ উচ্চতা কম, এই অঞ্চলটি নিয়ে কালিম্পং জেলা গঠিত হয়েছে। নেক্সট তোকে এখানে কিন্তু এটা প্রশ্ন পড়ে যে কালিম্পং শহরটি দূরবীন দ্বারা ও দেউলো নামক দুটি পর্বতের সঙ্গমস্থলে অবস্থিত, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ঋষিলা, এই দূরবীন দ্বারার কিন্তু মধ্যে পড়ে, এবং যেটা কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গ। আলিপুরদুয়ার জেলার পার্বত্য অংশে সিনচুলা পর্বতে রেনিগাঙ্গ ও ছোট সিনচুলা নামে দুটি পর্বত শৃঙ্গ অবস্থিত। এবার গিরিপথ থেকে দেখো কি প্রশ্ন না, এই অংশে অবস্থিত গিরিপথগুলির মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলার বক্সা প্রধান গিরিপথ, বক্সা দিয়ে ভুটান যাওয়া যায়, এটা প্রশ্ন আসে। জলপাইগুড়ি জেলার মহাকাল গুহার কি বলছে, থামের আকৃতিতে ডোলোমাইট থাকতে দেখা যায় এটা। এবার দেখো কিছু পর্বত রয়েছে এবং পর্বতশৃঙ্গ সম্পর্কে কিছু তথ্য রয়েছে, যেমন দেখো কিছুগুলো পর্বতের যার উচ্চতাগুলো দেওয়া রয়েছে, যেমন সান্দাকফু 3630 এবং এটা পশ্চিমবঙ্গের হাইস্ট পিক, ফালুট 3596, সবরগ্রাম 3543, ঋষিলা 3121, টাংলু 3036, টাইগার হিল 2573, রেনিগাঙ্গ 1885। নেক্সট রয়েছে কি দূরবীন দ্বারা রয়েছে 1800 মিটার এবং ছোট সিনচুলা রয়েছে 1700 মিটার। ওকে, নেক্সট তোকে আমি তারপর আলোচনা করছি, ওয়েট একটু। নেক্সট তোকে তারপরে সরি একটু ফোনে এসে গেছিলো এবং ল্যাপটপে একটু চার্জ নেই, তাই আমি ফোন থেকেই করাচ্ছি তোমাদের। নেক্সট দেখো রয়েছে যে এই যে পরেরটা মালভূমি অঞ্চলটা, সেটা দেখো কী কী রয়েছে। এই যে মালভূমি অঞ্চলের মধ্যে রয়েছে যেমন বাঁকুড়া জেলা রয়েছে, আমরা আগে জানি, পুরুলিয়া রয়েছে, বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান যেটা আসানসোল, ঝাড়গ্রাম জেলা, এইগুলো রয়েছে মালভূমি অঞ্চলের মধ্যে অন্তর্গত। এখানে কিন্তু এই প্রশ্নটা আসে যে মালভূমি অঞ্চল, এই যে ছোটনাগপুর মালভূমি, এখানে কী কী শিলা দ্বারা গঠিত, সেটা হচ্ছে গ্রানাইট এবং নিস বা নাইস শিলা দ্বারা গঠিত, এটা কিন্তু মনে রাখবে। মালভূমি অঞ্চলের ছোটো ছোটো পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় কী বলে, ডুংরি, এটাও কিন্তু মনে রাখবে। পুরুলিয়া জেলার পশ্চিমাংশে কংসাবতী ও সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী স্থান রয়েছে অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি পাহাড়। প্রশ্ন পড়ে যারা অযোধ্যা থেকে পুরুলিয়া জেলা থেকে আছো, যে পুরুলিয়া জেলার কয়েকটি পাহাড়ের নাম, না কী কী বলবে, অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড় রয়েছে, জয়চণ্ডী পাহাড় রয়েছে। তার উল্লেখযোগ্য পাহাড় হলো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত পাহাড়। বাঁকুড়া জেলার উল্লেখযোগ্য পাহাড়গুলি কী কী, বিহারীনাথ ও শুশুনিয়া। বীরভূমে রয়েছে মামা ভাগ্নে পাহাড়। তো এখান থেকে কিন্তু এগুলো প্রশ্ন আসে, তোমরা এগুলো কিন্তু মনে রাখবে। আমি দেখো একদম মেন টপিকগুলো কিন্তু তোমাদের আলোচনা করছি। এখান থেকে কিন্তু আরেকটা প্রশ্ন দেখো, এটা একটা ভিভিআই করে রাখো যারা পুরুলিয়া জেলার আছো, এবং সকলকে কিন্তু জানা দরকার যে এই যে অযোধ্যা পাহাড়ে যে গর্গাবুরু নামক যে পর্বত, এই পর্বত শৃঙ্গটা কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ তথা দক্ষিণবঙ্গেরও কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। গর্গাবুরুর উচ্চতা কত, 677 মিটার। অনেক জায়গাতে একটু ভুল দেওয়া থাকে, তো 677 করবে। অযোধ্যা পাহাড়ে ব্রাহ্মণী ও টুরগা নামক দুটি জলপ্রপাতও রয়েছে, অর্থাৎ পুরুলিয়া জেলার দুটি জলপ্রপাতের নাম বললে ব্রাহ্মণী এবং টুরগা। বীরভূম জেলার বক্রেশ্বরে উষ্ণ প্রশমন আছে, সীতাকুণ্ড নামে একটি আর্টিজিও কূপ আছে, এ কোথায়, এই বীরভূমে। তাহলে উষ্ণ প্রশমন পশ্চিমবঙ্গের কোনটি, না এটি হচ্ছে কি বক্রেশ্বর। ওকে, নেক্সট দেখো সমভূমি অঞ্চলের মধ্যে কী কী পড়ছে, দেখো কোন কোন জেলা। আর সমভূমি অঞ্চলের মধ্যে পড়ছে কি, যেমন এখানে রয়েছে কি, দেখো উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত এই সমভূমি বিস্তৃত। পশ্চিমবঙ্গের এই অঞ্চলটি নদীবাহিত পলি দ্বারা সঞ্চয়ের ফলে গড়ে উঠেছে। এখানে কি তরাই ডুয়ার্স অঞ্চল রয়েছে, উত্তরের সমভূমি অঞ্চল রয়েছে, রাঢ় অঞ্চল রয়েছে, উপকূলের বালুকাময় সমভূমি রয়েছে, গঙ্গার বদ্বীপ অঞ্চল রয়েছে এবং সুন্দরবন। তো এখান থেকে কিছু ভৌগোলিক টার্মগুলো সেগুলো কিন্তু প্রশ্ন আসে, যেমন আমি এক এক করে তোমাদের এখানে বলছি। যেমন একটা হচ্ছে যেমন এই যে এই তরাই শব্দের অর্থ কি, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতস্যাঁতে নিম্নভূমি, এটা মনে রাখবে। তারপর কি রয়েছে, এই যে তিস্তা নদী এই অঞ্চলটাকে, যে অঞ্চলটা রয়েছে সমভূমি অঞ্চল, এটা কিন্তু দুভাগ করেছে। তিস্তার পশ্চিম দিকের পাড় তরাই এবং পূর্ব দিকের পাড় দুয়ার বা ডুয়ার্স। তো এটা কীভাবে ট্রিকে মনে রাখবে আমি বলছি, দেখো যেমন দুয়ারটা আমরা কোন দিকে খুলবো, আমাদের যেদিকে সূর্য মামা ওঠে অর্থাৎ পূর্ব দিক, এবং কি তরাই মানে স্যাঁতস্যাঁতে জায়গার কোন দিকটা থাকবে, পূর্ব দিকের পিছন দিকটা, যাতে সূর্যের বিপরীতে, অর্থাৎ পেছন দিকটা হচ্ছে কি
মানে অর্থাৎ পশ্চিম দিকটা হচ্ছে পূর্বের বিপরীত কি পশ্চিম, তাহলে পশ্চিম দিকটা হচ্ছে তরাই। এটা কিন্তু মনে রাখবে। ওকে, এটা কিন্তু এখানে মনে রাখবে যে দুয়ার বা ডুয়ার্সকে ভুটান হিমালয়ের প্রবেশদ্বার কিন্তু বলা হয়। আচ্ছা, এখান থেকে কিন্তু সেরকম কোনো প্রশ্ন নেই, আমি যেটা যেটা ইম্পর্টেন্ট সেটাই বলছি। যেমন এখান থেকে প্রশ্ন আসছে, যেমন বরেন্দ্র ভূমি, মহানন্দা নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মালদহ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। পূর্বাংশটি প্লাবন সমভূমি, এটি পুরনো পলিমাটি গঠিত, এখানে কয়েকটি টিলাও দেখা যায়। ঠিক আছে, এখান থেকে কিছু প্রশ্ন নেই। এই অঞ্চলটি বরেন্দ্রভূমি নামে পরিচিত, এটা কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আর প্রশ্ন সেরকম নেই। আচ্ছা, এখান থেকে এবারে প্রশ্ন নেই, আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের কিন্তু ডিসকাস করে দিচ্ছি একদম। এবার দেখো তাল কী জিনিস, দিয়ারা কী জিনিস। যেমন দিয়ারা কি না, কালিন্দী নদীর দক্ষিণের যে অঞ্চল সেই নবীন পলিমাটি যুক্ত ও খুবই উর্বর অঞ্চলটাকে বলা হয় দিয়ারা। এবং কি যেমন আম চাষ এবং রেশম চাষের জন্য বিখ্যাত অঞ্চল, এই অঞ্চল কি ঘন চাষের দরকার নেই। নেক্সট বলছি তাল কি, তাল কথাটির অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি, এটা কিন্তু টার্মটা মনে রাখবে। মালদহ জেলার কালিন্দীর উত্তর ভাগ এবং মহানন্দা নদীর মধ্যবর্তী এলাকার নিম্ন জলাভূমি অঞ্চলে ফুলহার, কালীকোষ, কোষ, কঙ্কর প্রভৃতি নদী এখানে বয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কিন্তু আর প্রশ্ন নেই। নেক্সট, এখানেও কিন্তু প্রশ্ন সেরকম আমি দেখছি না, এখান থেকে কিন্তু প্রশ্ন নেই, এটা কিন্তু ম্যাপটা রয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে দেখো যে এই যে ল্যাটেরাইট মাটির রং কি লাল রঙের হয়, মাটির স্তর এখানে অগভীর, যাচ্ছে এখানে দরকার নেই। ল্যাটেরাইট মাটির রংটা মনে রাখবে যে কেন ল্যাটেরাইট মাটির রং নাম করা হয়েছে এরকম, না মাটির রং কি লাল থাকার জন্য। আচ্ছা, এই যে মুর্শিদাবাদ জেলার পশ্চিমাংশ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার পূর্বাংশ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব অঞ্চলে কি ল্যাটেরাইট মাটি দেখা যায়। এটা কিন্তু আমি তোমাদের দেখবে ইন্টারভিউ ক্লাসগুলোতে কিন্তু এটা দিয়েছি যে কোথায় লাল মাটি বা ল্যাটেরাইট মাটি দেখা যায়। ওকে, নেক্সট রয়েছে মৃতপ্রায় বদ্বীপ, এখানে নেই কিছু। আচ্ছা, বাগড়ি অঞ্চল কী জিনিস, না ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে অধিকাংশ নদী মজে গেছে, এই অঞ্চলগুলি কী বলায় বাগড়ি, অর্থাৎ নদীর যে মজে যাওয়া যে সমস্ত স্থানগুলো নদীর কাছাকাছি সেগুলো কি বাগড়ি বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু আর প্রশ্ন নেই, আমি একদম নিখুঁতভাবে তোমাদের যেগুলো দরকার সেগুলো আমি তোমাদের এখানে ডিসকাস করছি। আচ্ছা, সক্রিয় বদ্বীপ কোথায় থাকে দেখো, দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ পূর্বাংশ, উত্তর চব্বিশ পরগনা জেলার দক্ষিণাংশে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করে বদ্বীপ গঠনের কাজ চলছে বলে এই অঞ্চলগুলিকে সক্রিয় বদ্বীপ বলা হয়। যারা এই জেলার অন্তর্গত তাদের কিন্তু প্রশ্ন এগুলো কিন্তু করতে অবশ্যই পারে। সমুদ্রের জোয়ারের প্রভাবে এখানকার মৃত্তিকা কিছুটা লবণাক্ত হয়, তাহলে নদীর তীরবর্তী যে সমুদ্র উপকূলবর্তী যে এলাকা বা সমুদ্রের তীরবর্তী এলাকাগুলোর মাটি কেমন হয় না লবণাক্ত হয়। আচ্ছা, সুন্দরবন থেকে, আচ্ছা এটা কিন্তু মনে রাখবে যে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা দ্বারা গঠিত এই যে সুন্দরবন, এই সুন্দরবনটি হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। মহানা জোয়ার দ্বারা পুষ্ট নদীগুলি, ঠিক আছে, এখানে কিন্তু প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক। নেক্সট দেখো 18 কী রয়েছে, নদ নদী। এই নদ নদী থেকে কিন্তু প্রশ্ন আসে, নদ নদী থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি এক এক করে তোমাদের দেখো কিছুটা আমি আলোচনা করছি। যেমন গঙ্গা কি না, গঙ্গা হচ্ছে কি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, 520 কিমি, এটা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, গঙ্গা নিম্নগতি রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট ভাগীরথী ও পদ্মা নামে দুটি শাখা বিভক্ত হয়েছে। অর্থাৎ এইভাবে যখন গঙ্গাটা আসছে এখান থেকে কি দুটি শাখায় ভাগ হয়ে যাচ্ছে এখানে। ওকে, যেটা ধুলিয়ানের নিকট, ভাগীরথী একটা, পদ্মা একটা। গঙ্গার একটি শাখা ভাগীরথী হুগলি নাম নিয়ে যাচ্ছে, যেটা ভাগীরথীটা দক্ষিণ দিকে অর্থাৎ এইদিকে যাবে আর কি, এবং দক্ষিণ দিকে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর পড়েছে। আরেকটি শাখা পদ্মা নামে দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ এটা হবে এই দিকটাতে, দক্ষিণ পূর্ব দিকটা কী হবে না প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। দেখো, গঙ্গা বা ভাগীরথী মুর্শিদাবাদ জেলাকে কিন্তু দুই ভাগে ভাগ করেছে। এটা যারা মুর্শিদাবাদ জেলা থেকে বিলং করছো তাদের কিন্তু প্রশ্ন আসে যে আচ্ছা বলো তো মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী, না গঙ্গা বা ভাগীরথী নদী বলতে পারো। আচ্ছা, এবার এইখান থেকে তো প্রশ্ন আসে যে এই যে মুর্শিদাবাদে 1975 সালে কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ কিন্তু নির্মাণ করা হয়েছিল। ঠিক।
আচ্ছা, এখান থেকে কোনো প্রশ্ন নেই। এখানে কিন্তু এটা মনে রাখবে যে বাংলায় গঙ্গার উপনদীগুলি কি? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, কংসাবতী, অজয়, বালস, এই মাসলই, পাগলা, এই উপনদীগুলি ভাগীরথী হুগলি নদীর পশ্চিম দিকে কিন্তু প্রবাহিত নদী, এগুলো হচ্ছে উপনদী। ওকে, এখানে দেখো এই যে নদীটার সম্পর্কে যে ম্যাপটা সেটা দেওয়া রয়েছে এখানে। এবং এখানে আরেকটা তথ্য দেখো, তোমাদের এটা দিতে ভুলে গেছি, যে বাংলায় গঙ্গার শাখা নদীগুলি কী কী? জলঙ্গি, ভৈরব, মাথাভাঙ্গা, চূর্ণী, ইচ্ছামতি, বিদ্যাধরী, এই নদীগুলো হচ্ছে ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকে প্রবাহিত কিন্তু নদী। এটা কিন্তু মনে রাখবে। দেখো ম্যাপটা, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা পড়ে নেবে। নেক্সট, এই যে তিস্তা নদী থেকে প্রশ্ন এসেছিল, যে তিস্তা নদী, এটা সিকিমের জেমু হিমবাহ থেকে লাচেন ও লাংচু নামে দুটি পার্বত্য নদীর মিলনে তিস্তার জন্ম, এটা মনে রাখবে। শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। তিস্তা নদী পশ্চিমবঙ্গে 122 কিমি প্রবাহিত, বাংলাদেশে ব্রহ্মপুত্র বা যমুনার সাথে কিন্তু এটা মিলিত হয়েছে। তিস্তা পশ্চিমবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা কি? ব্রহ্মপুত্রের উপনদী, একটা মনে রাখবে। তিস্তাকে কি? ত্রাসের নদী বলা হয়। দেখো এটা আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, এবং এটা ইম্পর্টেন্ট, যে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তিস্তা নদীর তীরেই জলপাইগুড়ি শহরটি কিন্তু অবস্থিত, এটা মনে রাখবে। ওকে, আর তিস্তা নদীর উপর জলপাইগুড়ির গজল ডোবায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। তিস্তা নদীর উপনদীগুলি কি? রঙ্গিত, ছোট রঙ্গিত, বড় রঙ্গিত, জলঢাকা, কালীঝোড়া, লিস, গিস, চেন নালা, করলা, এগুলো হচ্ছে কি তিস্তার উপনদী। এবার তোরসা দেখো, তোরসা সম্বন্ধে, তিস্তা তোরসা অনেক কনফিউজ, যে তোরসা তিব্বতের চুম্বি উপত্যকায় টাং পাস থেকে উৎপন্ন হয়ে ভুটানে হয়ে ভারতে প্রবেশ করেছে। তোরসাকে তিব্বতে বলা হয় মাচু এবং ভুটানে বলা হয় আমাচু। তোরসা পশ্চিমবঙ্গে মাত্র 99 কিমি প্রবাহিত হয়েছে। তোরসার উপনদীগুলো হচ্ছে মালিঙ্গি, বেলা এবং সুনজাই। ওকে, তো এইভাবে ছোটো ছোটো আমি তথ্যগুলো তোমাদের দিচ্ছি। যেমন জলঢাকা, জলঢাকা থেকে কী প্রশ্ন? জলঢাকা সিকিম ভুটান সীমান্তের পার্বত্য অঞ্চল অর্থাৎ বিদাং হ্রদ থেকে এর উৎপন্ন হয়েছে এবং বাংলাদেশের যমুনা নদীতে পতিত হয়েছে। জলঢাকার উপনদী কি? ধরলা, গিরিধারী, ডোলাং, ডাইনা, এগুলো কিন্তু যে সমস্ত জেলার অন্তর্গত পড়ছে, সেই সমস্ত জেলার কিন্তু যারা ইন্টারভিউ দেবে তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। গরুমারা অভয়ারণ্য, এটা কিন্তু মনে রাখবে, যে গরুমারা অভয়ারণ্য জলঢাকা নদীর তীরে কিন্তু অবস্থিত, গরুমারা অভয়ারণ্য। নেক্সট দেখো মহানন্দা, বলছে মহানন্দা উত্তরবঙ্গের দীর্ঘতম নদী, ভিভিআই করে এটা, যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কি? না মহানন্দা। দার্জিলিং জেলার মহালিদ্রাম পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে পতিত হয়েছে। মহানন্দা নদীটি মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে, মহানন্দা, মালদা, মনে রাখবে। মহানন্দা বাংলাদেশে দুবার প্রবেশ করেছে। মহানন্দার তীরেই শিলিগুড়ি শহর কিন্তু অবস্থিত, এটা ভিভিআই। বিভিন্ন নদীর তীরবর্তী শহরগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের। মহানন্দার উপনদী হচ্ছে কি? গুলামখোলা, ডাউক, মেচি এবং বালাসন। সংকোচ, উত্তরবঙ্গের পূর্বতম দক্ষিণ হলো সংকোচ, অর্থাৎ উত্তর দিকটা, এবং পূর্বতম নদী কিন্তু মনে রাখবে, পূর্বতম নদী কিন্তু কি? পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হচ্ছে সংকোচ। সংকোচের পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমারেখা ধরা হয়, এটা কিন্তু মনে রাখবে। আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে সীমানা করেছে কি? এই সংকোচ নদী, এটা কিন্তু মনে রাখবে, এই সংকোচ নদী। আচ্ছা, এটা দেখো ভুটানে পানাখা বা পুনাখা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আসামে ধুবড়ির নিকট ব্রহ্মপুত্রের সাথে এটি মিলিত হয়েছে, এই সংকোচ নদী। এখান থেকে কিন্তু আর সেরকম কোনো প্রশ্ন নেই। এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন নেই না, এখান থেকে কিন্তু প্রশ্ন নেই, এটা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট, এখান থেকে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, দামোদর নিয়ে একটা জানা যাক, যে ঝাড়খণ্ডের পালামু জেলার ছোটনাগপুর মালভূমি খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে 541 কিমি, ঝাড়খণ্ডে যার মধ্যে 228 কিমি এবং পশ্চিমবঙ্গে 313 কিমি বিস্তৃত। পথ অতিক্রম করে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে এটি পতিত হয়েছে বা মিলিত হয়েছে। দামোদর নদী পূর্ব বর্ধমানে রায়নাতে দুভাগ বিভক্ত হয়ে পড়েছে। একটি শাখা মুন্ডেশ্বরী নাম নদী নিয়ে কিছু দূর প্রবাহিত হওয়ার পর রূপনারায়ণের সাথে মিলিত হয়েছে। অন্যদিকে শাখা দামোদর নাম নিয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে পতিত হয়েছে। এই মুন্ডেশ্বরী নদী হলো দামোদরের একমাত্র শাখা নদী, এটা কিন্তু মনে রাখবে। দামোদরের একমাত্র শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী। এই দামোদর উপনদীগুলি কী কী? বরাকর রয়েছে, কোনার, বোকারো, আইরা, এগুলো হচ্ছে উপনদী, এবং এগুলো সবই কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। দামোদর বরাকর নদী দুটি ছোটনাগপুর উৎপন্ন হয়েছে। বরাকর নদী পশ্চিম বর্ধমানে দিশারগড়ে দামোদরে পতিত হয়েছে। দামোদর ভ্যালি কর্পোরেশন দামোদর নদীর উপর, এবং দামোদরকে বলা হয় কি? বাংলার দুঃখ। তো আর মনে হচ্ছে নেই, দেখি।
না আর নেই। তো এই ছিল তোমাদের আজকে পশ্চিমবঙ্গের ভূগোলের প্রথম পার্ট। আশা করছি অনেকেরই ভালো লাগলো এবং অনেক তথ্য তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এটা হচ্ছে 14 নম্বর ক্লাস। এরপর আমি যে তোমাদের ইন্টারভিউ একটা ক্লাস যে করায় আর কি 15টা প্রশ্ন, সেটা নিয়ে আমি আপলোড করব এরপর নেক্সট ভিডিওতে। তো এটা পশ্চিমবঙ্গ ভূগোল আজ পার্ট 1। অবশ্যই এই ধরনের ভিডিওগুলো পেতে দ্য ওয়েব এডুকেশনাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। এবং সাথে সাথে ভিডিওটি যারা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, বারবার দেখো, একবার না বুঝতে পারলে দুবার দেখো। ইম্পর্টেন্ট কিছু টপিকগুলো আমি আলোচনা করলাম। এতটা পেজ রাখা আমার যদিও বাঞ্ছনীয় ছিল না, কিন্তু আমি রাখলাম যেহেতু তোমরাও বুঝতে পারো যে স্যার কতগুলো টপিকগুলো ইম্পর্টেন্ট করাচ্ছে আর কি, এবং কোনগুলো আসার বিষয়। তো সবই বুঝতে পারলে আশা করছি ভিডিওটি ভালো লাগলো। তো অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ওকে, ধন্যবাদ।